WBJEE 2026 কেমিস্ট্রি পেপার অ্যানালিসিস তোমরা নিজেরা বাড়ি এসে একটু করেছো, বিভিন্ন জায়গা থেকে চেক করেছো অ্যান্সার কি, সব ঠিক আছে। কিন্তু তবুও আমি আরেকবার এলাম, অ্যানালিসিস করতে গিয়ে আমি যেটা বুঝলাম যে কেমিস্ট্রি কোয়েশ্চেন পেপারটা একদম টাফ বলা যায় না, হার্ড লেভেল, আবার ইজিও বলা যাচ্ছে না, তো আমি এটাকে মডারেট লেভেলেই রাখছি। কিছু কোয়েশ্চেন একদমই ইজি, একদম, আর ফিজিক্যাল থেকে ডাইরেক্ট প্রশ্ন আসবে, ফিজিক্যাল থেকে ডাইরেক্ট ফর্মুলা দিয়ে প্রশ্ন ইজি হবে, ফিজিক্যাল কোনোদিন তোমাকে ডোবাবে না, এই সবগুলো যে আমি বলেছিলাম তোমরা কোয়েশ্চেন পেপারে সেটা দেখতে পাচ্ছ। আর অর্গ্যানিক কোনো কিছু যখন লেভেল একটু বাড়ানো হয়, অর্গ্যানিক বিশেষত WBJEE ক্ষেত্রে আমরা দেখেছি সেখানে একটু অন্যরকম প্রশ্ন দিয়ে দেয়, যেগুলো আউট অফ মানে নলেজ হয়ে যায় স্টুডেন্টদের ক্ষেত্রে, কারণ ওই একই রিয়াকশন, একই মেকানিজম, একই নেম রিয়াকশন, তার বাইরে গিয়ে একটু অন্যরকম কনসেপ্টের প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। আর একটা কথা যেটা বলবো সেটা হচ্ছে কিছু প্রশ্ন একেবারেই মানে কার্নট ইঞ্জিন থেকে কেমিস্ট্রিতে প্রশ্ন এসেছে, তবে হ্যাঁ স্টুডেন্টরা সেখানেও লড়ে এসেছে, তো সেই জন্য আমি এটাকে মডারেট লেভেল রাখছি। ওভারঅল যদি এক্সাম কীরকম গেছে, পেপার কীরকম গেছে বলি, ফিজিক্স ম্যাথ স্টুডেন্টদের যে ফিডব্যাক, সেখানে ওভারঅল ফিডব্যাক হচ্ছে ম্যাম পরীক্ষা ভালো হয়নি, একেবারেই ভালো হয়নি কারোর, আর কারোর মানে ভালো হয়নি মানে মনোমতো তো হয়নি, তো সেজন্য সব চুপচাপ। তবু আরেকবার আমি পুরো ডিটেলিংয়ে না গিয়ে, কারণ এখন কেউ যারা পরীক্ষা দিচ্ছে তারা ডিটেলস কীভাবে কী হলো শুনতে চায় না, তারা শুধু জানতে চায় যে কোন অপশানটা কারেক্ট আর আমার সেটা মিলল কিনা, এটুকুই জানতে চায়। তো সেই জন্য আমি সবাইকে বলছি যে নেক্সট তো আমরা পরে যখন WBJEE জন্য আবার প্রিপারেশন করব নেক্সট ইয়ারের জন্য, তখন তো অবভিয়াসলি এগুলো আবার সলভ করবোই, কিন্তু আমি এখন সলভে না গিয়ে শুধুমাত্র আরও একবার বলে দিচ্ছি, আবার বলছি তোমরা নিশ্চয়ই চেক করেছো, বাট আরেকবার চেক করে নাও। দেখো প্রথমেই এই যে পেপারটা আমার কাছে যে স্টুডেন্ট দিয়েছে তার 41 থেকে শুরু হচ্ছে এবং এখানে কার্নট ইঞ্জিনটাই এখানে রয়েছে, ঠিক আছে। তো এখানে যেটা হবে এখানে চেয়েছে যেটা মোস্ট এফিসিয়েন্ট, তো এফিসিয়েন্ট ইঞ্জিন, দক্ষ ইঞ্জিন, সেটা অপশন এতে যাবে, অপশন এতে যাবে। এখানে আমরা কার্নট ইঞ্জিনের যেটা দেখছি ইটা যেখানে বার করতে হবে, তো ওই যে টেম্পারেচার ডিফারেন্সটা, একটা যে এখানে সোর্স আর সিঙ্কের যে ব্যাপার থাকে, সেখানে টেম্পারেচার ডিফারেন্সটা যেখানে বেশি সেখানে ইটা বেশি হবে, তো অপশন এতে যাবে। পরেরটা মেজর প্রোডাক্ট যেটা চেয়েছে, মেজর প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এখানে দেখছি যে এখানে দেখো NO2 গ্রুপ রয়েছে, দুটো NO2 গ্রুপ, আর এখানে দুটো ক্লোরিন রয়েছে, তো ক্লোরিন রিপ্লেস হবে, হ্যাঁ NO2 এখানে এই দুটো গ্রুপ, এই তোমরা মনে আছে সেই প্রথমে ক্লোরোবেনজিন থেকে ফেনল, দেন NO2 থাকবে, অর্থতে থাকবে, প্যারাতে থাকবে, সেখানে কার্বন আয়ন ফরমেশনটাকে স্টেবল করতে পারবে, কার্বন আয়ন স্টেবিলিটির উপর ডিপেন্ড করছে, NO2 গ্রুপ অর্থ প্যারাতে সবাই মিলে থাকলে ভেরি ইজিলি রিয়াকশনটা হয়ে যাচ্ছে, নিউক্লিওফিলিক বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। তো এখানে আমরা দেখবো যে এই দুটো ক্লোরিন রিপ্লেস হচ্ছে, অর্থাৎ অপশন সি। আবার বলছি ডাইরেক্ট উত্তরে চলে যাচ্ছি। আচ্ছা নেক্সট আমরা যেটা যাচ্ছি, এই দেখো ডাইরেক্ট একদম একদম কোনো কিছু নয়, আমি বলে দিয়েছিলাম অক্সো অ্যাসিড পড়তে, আর এটা আমি বলার নয়, এটা সবাই এমনিই পড়ে যায়, বোর্ড এক্সামের জন্যই পড়ে থাকে। পাইরো আছে মানে SOS, পাইরো আছেই মানে SOS লিঙ্কেজ থাকবে, অপশন ডিতে যাবে। এটা আর একটা প্রশ্ন যেটা নিয়েও একটু সবাই ঘাবড়ে গেছে, কারণ এই ধরনের টাইট্রেশন বা এই ধরনের কন্ডাক্টোমেট্রিক টাইট্রেশনের যে গ্রাফ রয়েছে সেইগুলো খুব একটা তো 11-12-এ পড়ানো হয় না বা অভ্যাসে থাকে না, কিন্তু একটুখানি আমরা যদি দেখি যে অ্যাকোয়াস AgNO3 সলিউশন অ্যাড করা হচ্ছে অ্যাকোয়াস KCl এ, তো সেক্ষেত্রে আমরা যেটা দেখছি, দেখো AgNO3 তে আমরা যেটা পাচ্ছি, AgNO3 অ্যাড করা হচ্ছে, Ag প্লাস NO3 মাইনাস, আর KCl এ অ্যাড করা হচ্ছে, তো এখান থেকে আমরা কি দেখছি যে AgCl প্রেসিপিটেশন হয়ে যাচ্ছে, আর তার সাথে এখানে K প্লাস NO3 মাইনাস KNO3 তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে আমরা যেটা দেখছি প্রেসিপিটেশনটা হয়ে যাচ্ছে এবং এখানে Cl মাইনাস আসছে আর NO3 মাইনাস আছে, এদের যে ল্যামডার ভ্যালুটা, তো সেই কন্ডাক্টেন্সটা সেটা কিন্তু খুব একটা ডিফারেন্ট হয় না, মানে ভ্যালুর মধ্যে ডিফারেন্স খুব কম, সেই জন্য এটা অলমোস্ট কনস্ট্যান্ট থাকবে। এটা কনস্ট্যান্ট থাকার পরে তারপরে প্রেসিপিটেশন হয়ে গেছে, দেন এগেন NO3 মাইনাস যখন মানে AgCl প্রেসিপিটেটেড হয়ে যাওয়ার পর KNO3 তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু এই রাইসটা আমরা দেখতে পাবো। সুতরাং প্রথমে কনস্ট্যান্ট দেন রাইস, তো আমরা অপশন ডিতে যাব, আমরা অপশন ডিতে যাব। আচ্ছা পরেরটা দেখো, এটা একদম মানে ফিজিক্যালের
ডাইরেক্ট প্রশ্ন বলা যায়, শুধুমাত্র কিছু না, ভ্যান ডার ওয়ালস সমীকরণ যেটা আমরা এন মোল গ্যাসের ক্ষেত্রে লিখে থাকি, এন মোলের জায়গায় 1 মোলের ক্ষেত্রে লিখে থাকি, এখানে কিছুই না হাফ মোলের জন্য দিয়ে দিয়েছে। তবে এখানেও একটা টুইস্ট আছে, দারুণ প্রশ্ন, কারণ এইসব জায়গায় তো স্টুডেন্ট ভুল করে আসবে যে হাফ মোল এটাও হাফ মোল এটাও, বাট ভ্যান ডার ওয়াল গ্যাসের যে ইকুয়েশন সেটা কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, দিস ইজ ফর রিয়েল গ্যাস। অপশন ডিতে যাব। পরেরটাও একদম তোমার কাইনেটিক্স থেকে ফার্স্ট অর্ডার রিয়াকশনের জন্য একদম ইকুয়েশনে ফেলবে, ফর্মুলায় ফেলবে, সেখান থেকে সলভ হবে, সলভ হয়ে যেটা আসবে আমি এখানে সলভ করে রেখেছি, এখানে অবশ্যই করছি না। অপশন ডিতে আসবে 2.77 × 10⁻⁴ সেকেন্ড ইনভার্স। এটা হচ্ছে sp3d2 হাইব্রিডাইজেশন, কোনটা নট অ্যাসোসিয়েটেড, বারবার বলে পাঠিয়েছিলাম নট 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 লেখা আছে, সেগুলো খেয়াল করবে। অপশন এ হবে। এইটা দারুণ প্রশ্ন, দারুণ প্রশ্ন যে ইনক্রিজিং অর্ডার অফ বেসিসিটি, এখানে যে অ্যারোমেটিসিটির কনসেপ্ট লুকিয়ে রয়েছে, এইভাবে এইখানে যে নেগেটিভটা যখন আসবে তাহলেই এইটা কিন্তু 6 ইলেকট্রন হয়ে অ্যারোমেটিক হয়ে যাচ্ছে, এবং দিস লোন পেয়ার ইজ ইনভলভড ইন দিস রেজোনেন্স এবং সিস্টেমটাকে অ্যারোমেটিক করছে। তো সেক্ষেত্রে এর বেসিসিটি লিস্ট হয়ে যাবে, আর এইটা দেখলেই আমরা 1 নম্বর লিস্টে আছে অপশন এতে আমরা চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, অপশন এতে আমরা চলে যাব। দেন সব থেকে বেশি এটা হবে, আর তারপরে এটার ক্ষেত্রেও যদি আমরা একইভাবে দেখি, এটার ক্ষেত্রে যদি একই দেখি 4 ইলেকট্রন সিস্টেম হবে। তো যাই হোক, আমাদের এই একটা করলেই কিন্তু এটা হয়ে যাচ্ছে। বারবার বলেছি পিওয়াইকিউ অ্যানালিসিস করার সময় আমরা কিন্তু এটা দেখেছি যে যখনই এরকম কোনো জায়গা মনে হয় যে ওরে বাবা এটা কি কম্পাউন্ড দিয়ে দিয়েছে, তখনই কিন্তু আমরা অপশন এলিমিনেট করে পৌঁছতে পারি, বা এইখানে তো একটা জানতে মানে একটার কনসেপ্টেই আমরা বাকিটা পেয়ে যাচ্ছি। তো এই কথাগুলো শুধু বলছি যারা নেক্সট ইয়ার দেবে তাদের জন্য, তবে হ্যাঁ নেক্সট ইয়ার যারা দেবে তারা এটা এগুলোর ফুল অ্যানালিসিস করবে ডেফিনেটলি। এটার ক্ষেত্রে দেখো NaNH দিচ্ছে, এখানে আমরা তোমার অ্যাসিটালাইট ফরমেশন যেটা হয় C-Na+ হবে, দেন লিন্ডলার ক্যাটালিস্ট দিয়ে করছে মানে সিজ হবে, লিন্ডলার ক্যাটালিস্ট দিচ্ছে মানে সিজ হবে, অপশন বি। এবং এখানে এই যে সাইক্লাইজেশনটা হয়ে যাচ্ছে। আচ্ছা এটা দেখো, এই ধরনের প্রশ্ন আমি প্র্যাকটিসের সময় তোমাদের বলেছিলাম যে এই যে কেমিক্যাল ফর্মুলা বের করার প্রশ্ন, এটা AB হবে, নিজেরা করলে দেখতে পাবে, সোজা সাপটা প্রশ্ন, কিছু নেই এখানে। এইখানে যেটা আমরা দেখবো, এখানে দেখো একটা ডাবল বন্ড আসছে, মানে অ্যালকিন সিস্টেম তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে এলিমিনেশনের গল্প রয়েছে, আর এলিমিনেশন মানেই ট্রান্স এলিমিনেশন, অ্যান্টি পজিশন থেকে হবে। সেখানে এখানে ব্রোমিন আর এখানে হাইড্রোজেন দুজনেই যখন এই মোটা ড্যাশ দিয়ে দেখানো হয়েছে, সুতরাং এইখানে ডাবল বন্ড হচ্ছে না, ডাবল বন্ড হয়ে যাবে এখানে, কারণ এখানে এই যে ডয়টেরিয়াম রয়েছে, এইটা ডটেড মানে পিছনের দিকে বিলো দ্য প্লেন, এটা অ্যাবভ দ্য প্লেন রয়েছে। তো সেক্ষেত্রে আমরা কোনটাতে যাব, সেক্ষেত্রে আমরা চলে যাব অপশন সিতে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি পরের পেজে। পরের পেজে আমরা দেখছি যে এখানে RuEDTA- যেখানে রয়েছে, এখানে এখানে তুমি দেখবে একটা মানে Ruর ক্ষেত্রে সে আয়রনের গ্রুপে রয়েছে, তো সেখানে এন নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 1 পাওয়া যাবে। এখানে এখানে যেটা হবে একটা মানে মিউ ক্যালকুলেট করতে হবে, n × n+2 বোর ম্যাগনেটন করে, তো 1.73 হবে, এটা 1.73 হয়ে যাবে। ঠিক আছে, এটা +3 অক্সিডেশন স্টেটে থাকবে, দেখলে তোমরা বুঝতে পারবে। তো সেক্ষেত্রে +3 থাকবে, তো D5 সিস্টেম হবে। আচ্ছা D5 মানে 1 2 3 4 5, তার মানে পেয়ারিং হওয়ার পর একটা আনপেয়ার্ড ইলেকট্রন। এখানে দেখো, এখানে হয়ে যাবে অপশন এ, এইটা তৈরি হবে প্রথম X, তারপরে যখন এটা হবে এই জায়গা থেকে, মানে এইটা হচ্ছে অ্যাক্টিভ সাইট যেখান দিয়ে এই ওয়াইটা ফরমেশন হচ্ছে, তো অপশন এতে যাবে। আচ্ছা এখানে আরেকটা আছে 54 এরটা দেখো, এখানে বলছে সিম্পল এই স্পিসিসগুলো লিনিয়ার স্ট্রাকচার, রৈখিক গঠনের কোনগুলো রয়েছে N2O Cl(F2-), N2O Cl(F2-), অপশন এ, এগুলো নিজেরা সলভ করলে পেয়ে যাবে। এখানে যেটা বলছে যে নিউক্লিওফিলিসিটি ডিক্রিজিং অর্ডার ইন আ পোলার প্রোটিক সলভেন্ট, সেখানে সব থেকে লিস্ট দাঁড়াবে 3, কারণ এর নিজের মধ্যেই রেজোনেন্সের রয়েছে, এর নিজের মধ্যেই রেজোনেন্সের রয়েছে। ঠিক আছে, এবং S- যেখানে সালফার রয়েছে তার ক্ষেত্রে সব থেকে বেশি, অপশন ডি তে যাবে। 56-এ দেখো, 56 সুন্দর, এই গ্রাফগুলো আমরা অ্যাটমিক স্ট্রাকচারে মোটামুটি একবার হলেও সবাই পড়ে থাকি। কিছুই না, যখন বলছে NP, P মানে হচ্ছে L1 হবে, N এর ভ্যালু বের করতে দিয়েছে, এখানে তুমি নোট থেকে বলতে পারবে। এছাড়া হাইয়েস্ট পিক কতগুলো, টোটাল পিক কতগুলো রয়েছে,
ঠিক আছে, টোটাল পিক্স থেকেও ফর্মুলা থেকেও করা যাবে, যে কোনোভাবে করা যাবে। তো এখানে এন এর ভ্যালু n মাইনাস এল মাইনাস 1, আমরা এমনিতেও এখানে নোট করা দেখতে পাচ্ছি, এখানে রেডিয়াল নোট একটা দেখতে পাচ্ছি, তাহলে n মাইনাস 1 সমান এত, n সমান হচ্ছে 1 প্লাস 2 দ্যাট ইজ 3 চলে আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে কোনটা হবে, এখানে PCl5 দিয়ে তারপরে এখানে কিন্তু কোনো বেনজিন নেই, হ্যাঁ এখানে কিন্তু মাঝখানে সাইক্লোহেক্সেন রিং, তার সাথে COCH3 দিয়েছে, NaNH2 দিয়েছে H3+ এবং দেন HBO হাইড্রোবোরেশন অক্সিডেশন। তো প্রত্যেকটা স্টেপ করার পরে যেটা ফাইনাল অপশনে আমি যাচ্ছি সেটা হচ্ছে, বুঝতেই পারছো আমি শুধু অ্যান্সার কিতেই যাচ্ছি, সেটা হচ্ছে CH2CHO। ঠিক আছে, পরে অন্য ক্লাসে নেক্সট যত আমরা দিন এগোবে, প্রিপারেশন এগোবে, তত তো এগুলো সব সলভ হবেই PYQ হিসেবে যেরকম হয়। তবে শেষ বিক্রিয়াজাত হিসেবে যেটা পাবো এখানে সেটা হচ্ছে CH2CHO অ্যালডিহাইড হবে। ঠিক আছে, দেখো এখানে 0.001 মোলার সেপারেট অ্যাকোয়া সলিউশন, এগুলোর ক্ষেত্রে বলেছে যে কারেক্ট অর্ডার অফ কন্ডাক্টিভিটি। তো তুমি এখানে হিসেব করবে, তুমি এখানে ভ্যান্ট অফ ফ্যাক্টর দেবে, মানে কটা আয়ন তৈরি হয়েছে সেইভাবে দেখলেই হয়ে যাবে। তো এটার ক্ষেত্রে সব থেকে বেশি সংখ্যক আয়ন পাবে, 4 আর 5টা, তাহলে একের ক্ষেত্রে সব থেকে বেশি একটাই অপশন আছে, অপশন ডিতে, একদম অপশন ডিতে যাবে। দ্য মাস অফ ইলেকট্রন, এখান থেকে ল্যামডা সমান হচ্ছে h/√2me। ডাইরেক্ট করলে তোমরা দেখবে, ডাইরেক্ট করলে কোন ভ্যালুটা আসছে, অপশন ডি আসছে সম্ভবত। ঠিক আছে, একটুখানি হিসেব করলে দেখবে 850-এর কাছাকাছি আসছে। গতিশক্তি দিয়ে দিয়েছে, এখানে বলছে যে কোন ক্ষেত্রে এইটা স্টেটমেন্ট ইজ ট্রু, মানে ইকুইলিব্রিয়াম কোন জায়গাটা দেখানো হচ্ছে। তো যেখান থেকে টাইমের সাথে কনসেন্ট্রেশনের কোনো চেঞ্জ হচ্ছে না সেই রিজিয়নটা ইকুইলিব্রিয়াম, দ্যাট ইজ রিজিয়ন 3, অপশন সি। নেক্সট আমরা চলে যাব K4 চকোলেট ব্রাউন প্রেসিপিটেট, দ্যাট ইজ কপার 2+, অপশন বি। হাউ মেনি আইসোমার্স ইনক্লুডিং যদি আমরা সিস ট্রান্স জিআই দেখি, দ্যাট ইজ অপশন ডি। এখানে আমরা দেখছি বোরাজোল প্রিপেয়ার্ড বাই হিটিং দ্য প্রোডাক্ট আইসোলেটেড বাই রিয়াক্টিং ডাইবোরেন উইথ অ্যামোনিয়া। গ্লুকোজ, এখানে ডাইরেক্ট প্রশ্ন, ডেল্টা TF বাই KF থেকে এখান থেকে কত, মানে দ্য ওয়েট অফ গ্লুকোজ যখন তুমি পাবে 0.18 গ্রাম, অঙ্কটা সলভ করলেই পেয়ে যাবে, কোনো শক্ত কঠিন নেই। এখানেও হেন্ডারসন ইকুয়েশন দিয়ে তুমি পিএইচ ক্যালকুলেট করবে, দুটোই সেম আসবে 5.34 অপশন ডি। এখানে যেটা দিয়েছে কপার সালফেট দিয়ে ব্রাউন প্রেসিপিটেট হচ্ছে একটা কম্পাউন্ড, তারপরে হাইপো সলিউশন H2O3 2- থেকে আমরা যেটা সলিউশন টার্নস প্রেসিপিটেট সলিউশন দ্য প্রেসিপিটেট টার্নস হোয়াইট, সেই কম্পাউন্ডটা হয়ে যাবে অপশন সি KI। পারক্সাইড আয়ন, দিস ইজ ডায়াম্যাগনেটিক, পারক্সাইড আয়ন এখানে হয়ে যাবে ডায়াম্যাগনেটিক, ওকে, অপশন সি। পরেরটায় আমরা যাব, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা নিয়ে কনফিউশন আছে স্টুডেন্টদের মধ্যে। আমি একটুখানি এখানে কিছু কথা বলি, সেটা হচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে এখানে যেটা হচ্ছে যে এইখানটা একটুখানি শুনে নেবে। এখানে এইটা যখন তৈরি হচ্ছে, আমি প্রথম ভি এর ক্ষেত্রে বলছি, KOH দিয়েছে, তারপরে অ্যালাইল ব্রোমাইড বেনজিনের প্রেজেন্সে এটা আমাদের করা হচ্ছে। আর এই জায়গায় গিয়ে আমরা যদি দেখি এখানে একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়, হিট করলে সেই রিঅ্যারেঞ্জমেন্টটা হওয়ার পর, আমি রিঅ্যারেঞ্জমেন্টটা পুরো করে দেখাচ্ছি না, কিন্তু হিট করলে এই রিঅ্যারেঞ্জমেন্টটা হচ্ছে। ঠিক আছে, এই হিট করলে এই রিঅ্যারেঞ্জমেন্টটা হচ্ছে। দেখো এইটা হচ্ছে অপশন ভি, তুমি ভাবছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কোনো হিটিং দেয়নি, না তো এই দিকে দিয়েছে না তো ওই দিকে দিয়েছে, হিটিং দেয়নি। তো তাহলে কি আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করব কি করব না, এই জায়গা থেকে কনফিউশন তৈরি হয়েছে। সেখানে প্রথম আমি যেটা এলিমিনেট করব, এখানে এই অপশন এলিমিনেশনটাকে কাজে লাগাবো, অপশন এ কে এলিমিনেট করব, অপশন সি কে এলিমিনেট করব। কারণ এখানে দুটোর ক্ষেত্রেই দেখাচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট, আমি আগেই রিঅ্যারেঞ্জমেন্ট বাদ দিয়ে দিচ্ছি, কারণ হিটিং দেয়নি। সেকেন্ড, আমি সি কে এলিমিনেট করেছি, কারণ এখানে এইটা প্রথম যে ইথারটা তৈরি হচ্ছে ওই একই গল্প, হিটিংটা দেয়নি, এই হিটিংটা আমাদের দেয়নি, সেই কারণে এলিমিনেটটা করেছি। ব্যাপারটা বোঝাতে পারছি? আর অপশন বি আর ডি এর মধ্যে একটা কথা বলার আছে, এই প্রোডাক্টটাই আফটার রিঅ্যারেঞ্জমেন্ট এইটা তৈরি করছে, এই প্রোডাক্টটা, এই এখানে দুটোই ইথার দিয়েছে, ইথার মানে বুঝতে পারছো, এদিকে একটা ফিনাইল রিং রয়েছে, ওদিকে আর একটা গ্রুপ রয়েছে, তো সেইখানে এইটার এটা সেম রয়েছে, সুতরাং এটাও কারেক্ট, এটাও কারেক্ট। এই কারণে আমি এ আর সি কে এলিমিনেট করেছি। বি এর এই ইউ প্রোডাক্টটি আফটার রিঅ্যারেঞ্জমেন্ট এটা তৈরি হচ্ছে। এখানে আমি একটা যদি এইভাবে দেখাই, যে দেখো এখানে ও মাইনাস যেটা এইভাবে রয়েছে, এটা এখানে, এইটা এখানে অ্যাটাক করছে, এটা এখানে যাচ্ছে, এটা এখানে বেরোচ্ছে,
তাহলেই আমরা এটাকে পাচ্ছি ও এইখানে দুটো মিথাইল, দেন এইখানে একটা বন্ড, এখানে ডাবল বন্ড। লক্ষ্য করে দেখো এই ইউ প্রোডাক্টটাই যদি আফটার রিঅ্যারেঞ্জমেন্ট আমরা এটাকে দেখাই, রিঅ্যারেঞ্জমেন্টটা শুধুমাত্র বোঝানোর জন্য যদি আমি বলি এখানে বেনজিন রিংগুলোকে একটু ঘুরিয়ে লিখতে হবে, তো এই যে জিনিসটা এইখানে বেনজিন রিংটা এরকম ঘুরিয়ে লিখতে হবে। এইটা আফটার রিঅ্যারেঞ্জমেন্ট আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, এটা আবার এগেন আর একটা স্টেপ হবে, হওয়ার পরে আবার বেনজিন রিং এ 3টে পাই বন্ড চলে আসবে। তো আমি ফাইনালি যদি লিখি এটা হচ্ছে এই রকম, এর সাথে এই বন্ড, এখানে আর একটা বন্ড, তারপরে হচ্ছে এই দেখো এটার সাথে এই বন্ড, এটা একটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, তারপরে সিঙ্গেল বন্ড, তারপরে হচ্ছে ওয়েট আর একটা বন্ড রয়েছে না, এটার সঙ্গে এটা বন্ড করলো, এখানে একটা সিঙ্গেল বন্ড, এইটা ডাবল বন্ড হয়ে এইটা। দেখো এইটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে কি হবে না, এখানে একটা প্রশ্ন। তো আমি এটাই বলবো যেহেতু এখানে হিটিং দেয়নি, তো সেই কারণে আমাদের অ্যান্সার কির জন্য একটু অপেক্ষা করতে হবে। তবু আমি বলবো যে অপশন বিতে আমি টিক করছি, ঠিক আছে? আইদার অপশন বি অথবা অপশন বি এর আফটার রিঅ্যারেঞ্জমেন্ট অপশন ডি হতে পারে। তো আমরা অ্যান্সার কির জন্য ওয়েট করবো, তবু আমি অপশন বিটা করে রাখলাম, ঠিক আছে? নেক্সট, এটা ডাইরেক্ট ভ্যান্ট অফ ফ্যাক্টর দিয়ে প্রশ্ন, কিছু নেই, অপশন ডি কারেক্ট হবে। এক্ষেত্রে আমরা কি করব, এখানেও কোনটা ডাজ নট লুজ ওয়াটার ইভেন ইন কনসেন্ট্রেট সালফিউরিক অ্যাসিড, এইখানে যখনই এটা প্লাস হয়ে যাবে, জল বেরিয়ে গেলে, দিস সিস্টেম উইল বি 4 পাই ইলেকট্রন সিস্টেম, দ্যাট ইজ অ্যান্টি অ্যারোমেটিক। তো অপশন বি 2 নম্বর কম্পাউন্ড। নেক্সট আমরা চলে যাব এখানে, এই অঙ্কটা কেমিক্যাল কাইনেটিক্সে মানে বোর্ড এক্সামে পড়ানোর সময় এটা বইতে দেওয়া থাকে এবং এটা করানো হয়, মানে আমি তো অন্তত ক্লাসে করিয়েছি আগেও। তো এক্ষেত্রে এটা পুরোটা সলভ করবে, একটু হয়তো সময় লাগতে পারে, করা থাকলে ঠিক আছে, অপশন এ আসবে। এটার ক্ষেত্রে ভলিউমেট্রিক স্ট্রেংথ, বারবার বলেছিলাম যে H2 ভলিউমেট্রিক স্ট্রেংথ, পার্সেন্টেজ স্ট্রেংথ, এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এটা সলভ করলে অপশন ডি পাবে 3.4। সলভগুলো সমস্ত কিছু করা রয়েছে, কিন্তু এখানে বসে সলভ করতে গেলে এটা 1.5 ঘন্টার ওপর একটা ভিডিও হবে, আরও ডিটেলে করতে গেলে আরও বেশি টাইম লাগতে পারে। তো এবার বলবে যে ম্যাম তাহলে পরীক্ষায় কী করে করব? পরীক্ষায় অত্যন্ত অভ্যাস করে যেতে হয় এবং অপশন এলিমিনেট করে কিছু জিনিস মানে ট্রিক্স দিয়ে এইভাবে করতে হয়। যখন টিচার একজন বোঝায় তখন সে প্রত্যেকটা স্টেপ, এটা এরকম হলে এই হতো, এটা ওরকম, সব কিছু বোঝায়। তার জন্য সলভ করতে গিয়ে আমাদের আর একটু বেশি সময় লাগে, সেটা তোমাদের ভালোর জন্যই। তো এখানে প্রথম NaNH2 দিতে হবে, প্রত্যেকটাতেই আছে। তারপরে এখানে ব্রোমিন রেখে দিয়েছে, মানে এমন কেউ বেরোবে যেটা ইজি টু রিমুভ, তাহলে সেক্ষেত্রে আয়োডিন আরেকজন থাকবে, অপশন বি হবে। নেক্সট আমরা যাব এখানে 1 2 3 4 5 6 2 1 ক্লোরো 2 নাইট্রোকে পরে আনবো, কারণ MnO2 সবাই জানি। তো 4 মিথাইল, 1 ক্লোরো 4 মিথাইল 2 নাইট্রোবেনজিন। পরেরটা হচ্ছে যেটা আমরা দেখব, এই কম্পাউন্ডের ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 6, অক্সিডেশন নাম্বার 3, দেন নাম্বার অফ ডি ইলেকট্রন 6, আনপেয়ার্ড ইলেকট্রন 0, অপশন এ কারেক্ট। ক্যাটাগরি 3 এর প্রশ্ন, বারবার বলেছিলাম নিকেলের এই 3টে কম্পাউন্ডকে বাদ দেবে না, এবং আমি 3টেই করে দিয়ে দিয়েছিলাম। তো এখানে বলেছে টেট্রাহেড্রাল কার কার হবে, এটা টেট্রাহেড্রাল হবে না, দিস ইজ স্কোয়ার প্যারা DsP2 হাইব্রিডাইজেশন, এটা টেট্রাহেড্রাল, এটাও অপশন ডিও তাই, এটাও NiCl4 2-, ঠিক আছে? আচ্ছা নেক্সট 3টেই এখানে BCD কারেক্ট। এইটার ক্ষেত্রে আমরা দেখবো, দেখো পলিমার থেকে মানে ভেরি রেয়ার কোয়েশ্চেন আসে, কিন্তু খুব সুন্দরভাবে ইনক্লুড করেছে। বারবার বলেছিলাম ইম্পর্টেন্ট পলিমার, তার মনোমার জেনে রাখবে, কনডেনসেশন না অ্যাডিশন সেগুলো জেনে রাখবে, নাইলন 6 আমি বারবার বলেছিলাম। আচ্ছা এখানে বলছে স্টার্চ ইজ কম্পোজড অফ রিপিটিং আলফা ডি গ্লুকোজ ইউনিট, ইয়েস কারেক্ট। এখানে কারেক্ট না ইনকারেক্ট চেয়েছে, একবার পড়ো। নাইলন 6 অ্যাডিশন, নাইলন 6 ইজ কন্ডেনসেশন না, দুটোই কন্ডেনসেশন হয়। নাইলন 6 এ ক্যাপ্রোল্যাক্টাম মোনোমার, নাইলন 6 এ অ্যাডিপিক অ্যাসিড অ্যান্ড হেক্সামিথিলিন ডাইয়ামিন, মনে আছে আশা করি। আইসোপ্রিন ইজ দ্য মোনোমার অফ ন্যাচারাল রাবার, ইয়েস কারেক্ট। আচ্ছা বেকেলাইট ইজ অবটেন ফ্রম ফেনল অ্যান্ড ফর্মালডিহাইড রেজিন, তো এখানে অ্যাসিটালডিহাইড দিয়েছে, এখানে A and C কারেক্ট হবে। আচ্ছা এখানে যেমন গ্লুকোজের স্ট্রাকচার থেকে যেটা দিয়েছে, ইট এক্সিবিটস রিং 10 টটোমারিজম, কারেক্ট। এখানে দিয়েছে ইট ফর্মস ওসাজন ফিনাইল হাইড্রোজেন, কারেক্ট। এখানে 8 স্টিরিওআইসোমার, নো। ইট রেসপন্স টু টোলেন্স রিয়েজেন্ট, ইয়েস। এখানে A B D কারেক্ট। এখানে বয়েলস ল থেকে যে গ্রাফ দিয়েছে, A কারেক্ট, B কারেক্ট, C কারেক্ট।
এখানে 80 প্রশ্নটা যেখানে একটুখানি তোমরা যদি পড়ো, আইডিয়াল গ্যাস 1 মোলের ক্ষেত্রে দিয়েছে, আইসোথার্মাল এক্সপ্যানশন, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, দুটো প্রসেসের ক্ষেত্রে, এবং ফলোইং স্টেটমেন্ট সিলেক্ট দ্য কারেক্ট। একটুখানি একটুখানি যদি এই জায়গায় নলেজ থাকে, আমি পুরোটা সলভ করছি না, এখানে প্রত্যেকটা সঠিক হবে। এই লাস্ট অ্যান্সার কিন্তু এটা বলছি, আবারও বলছি, পুরো সলভ তো আমরা পিআইকিউর সময় করবোই। এখন আর যারা পরীক্ষা দিয়েছে তারা আর সলভ করার সেসব শুনতে আর পারছে না, তাদের মাথার আর সব নিচ্ছে না। তারা শুধু একবার হয়তো কেটে কেটে দেখে নেবে যে কোনটা ম্যাম বললেন, বা কোনটা অন্য জায়গায় অন্য বলেছিল, বা এখানে আলাদা হলো, এরকম কিছু একটা মানসিকতা কাজ করে, সেটা আমি বুঝি। এবং তোমাদের অনেকবার বলার পরে আমি এটা আনলাম, কারণ আমি রবিবার দিনকে ভীষণ একটা কারণে ব্যস্ত থাকার কারণে আমি আগেই আমার ব্যাচে বলে দিয়েছিলাম যে তোমরা কোয়েশ্চেন পেপার পাঠিয়ে রাখবে, বাট আমি সেদিন কথা বলতে পারবো না। তো সোমবার দিন আমি দেখলাম সব চুপ, সবার মন খারাপ, পরীক্ষাটা স্বাভাবিক একটা এক্সপেকটেশনের নিচে চলে গেলে মন খারাপ হয়। আর সেকেন্ড, আজকে আমার মনে হলো যে না, আমি কাল একটা পোস্ট করেছিলাম, সেখানে অনেকেই বলেছে না আপনি একবার পেপার অ্যানালিসিসটা করেই দিই, তো আমি সেটা করে দিলাম। তো ওভারঅল যেটা আমি বলতে চাই, যে এই কোয়েশ্চেন পেপারটাকে আমি মডারেট বলবো, ইজি টু মডারেট বলে অসুবিধা নেই, কারণ অনেকগুলো ইজি কোয়েশ্চেন আমরা দেখলাম, তবুও মডারেট বলছি, কারণ ওই যে এক্সপেকটেশনের বাইরে কিছু প্রশ্ন এসেছে, অন্যরকম জায়গা থেকে এসেছে, এবং এইরকম 2-4টে কোয়েশ্চেন কিন্তু প্রত্যেক বছরই আমরা ডাব্লিউবিজিতে দেখে থাকি কম বেশি। তবে হ্যাঁ, বাকি যে জায়গাটা ইজি বলছি, সেই জায়গাটার যে কোয়েশ্চেন, সেই এক্সপেকটেশনটাও কিন্তু অনেকটা নড়ে গেছে। মানে এমন জায়গা দিয়েছে যে সেটার থেকে অন্যরকমগুলো তার তৈরি করে এসেছে অ্যাকর্ডিং টু পিওয়াইকিউ অ্যানালিসিস। তো সেই জায়গা থেকে আমি মডারেট লেভেল এটাকে রাখলাম। তবে হ্যাঁ, এমন নয় যে এখান থেকে খুব কম স্কোর উঠবে, এখান থেকে ভালো মতো স্কোর তুলে ফেলবে যারা সত্যি সত্যি সিরিয়াসলি প্রিপারেশন নিয়েছিল, ঠিক আছে। আর বাকি যে জায়গাটা এক্সপেকটেশনের বাইরে, সেটা তো সবার জন্যই তাই। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে যে সহজ প্রশ্নগুলোতে নার্ভাস হয়ে গিয়ে যারা ভুল করে এলো, তাদের জন্য সেটা পিছিয়ে যাওয়া। তো এবার ওভারঅল যদি বলি, ওভারঅল টোটাল কাট অফের জায়গা বা র্যাঙ্ক প্রেডিকশন, যেটা তোমরা অ্যাকচুয়ালি এখন চাইছো, দেখো প্রেডিকশন মানে প্রেডিকশনই, প্রথমেই বলে দিচ্ছি, তবুও কাট অফ কমবে এটা এক্সপেক্টেড। আর সেই জায়গা থেকে যারা যাদবপুরে টপ ব্রাঞ্চ থেকে যে কয়েকটা ব্রাঞ্চ মানে রয়েছে, সেইগুলোর জন্য আমি বলছি যে 70+ যাদের হচ্ছে, এখনো পর্যন্ত আমাদের কাছে স্টুডেন্টরা যা বলছে সেটার উপরেই তো আমি প্রেডিক্ট করব। এছাড়া মানে চারিদিকে আমি পোস্ট করে বা আমার ব্যাচেতে যে আপডেট নিয়ে আমি যেটা দেখেছি, যে 70+, 70 থেকে 75, যারা 80 স্কোর করেছো টোটাল, এই সমস্ত জায়গায় চেক করে, অফিসিয়াল অ্যান্সার কি এখনো আসেনি, তবুও বলবো তারা সেফ আছো। যাদবপুর যাদের চাইছো তারা সেফ রয়েছো। 80 থেকে 90 যারা করেছো, মানে এই সেফটা কেন বলছি ম্যাম, 70+ও সেফ, কিন্তু এই সেফটা কেন বলছি, কারণ হয় না একটু তো ভ্যারি করে যেতেই পারে, আপনারা আমি প্রেডিক্ট করছি, কিন্তু সেইখানে 80 to 90টা আমি বলবো যাদবপুরের শুধু টপ ব্রাঞ্চটা বলছি না, সিএসি বাকিগুলোর ক্ষেত্রেও বলছি যে হ্যাঁ এটাতে হয়ে যাবে, এটা আমরা আশা করছি। আর 70+ যারা আছে তারা জেইউ বা অন্য যে গভর্নমেন্ট কলেজ তো আছে সেগুলো তো অবশ্যই পেয়ে যাচ্ছ। এবং ওভারঅল যদি আমি বলি, গভর্নমেন্ট কলেজের রেসপেক্টেই আমি যদি বলি, সেক্ষেত্রে আমার যেটা মনে হয় 62 অ্যান্ড অ্যাবভ, 62+ মোটামুটি হয়ে যাওয়া উচিত। আমি যে র্যাঙ্ক এখানে তোমাদের অ্যানালিসিসটা করছিলাম সেই অনুযায়ী 62 আমি বলছি, এর মধ্যে যে কোনো গভর্নমেন্ট কলেজ হয়ে যাওয়া কথা। এইবারের কোয়েশ্চেন পেপারের উপর যে অ্যানালিসিস, প্রত্যেক বছর সেম যায় না, প্রত্যেক বছর কতজন অ্যাপ্লিকেশন করেছে, কতজন পরীক্ষায় অ্যাটেম্প্ট করলো, কতজন কোয়েশ্চেন পেপারের লেভেল কেমন হলো, এই সব কিছুর উপরে এই মার্ক ভার্সেস র্যাঙ্ক ব্যাপারটা ডিপেন্ড করে থাকে। মার্ক প্রত্যেক বছরে মানে যে আগের বারে ধরো এরকম হয় যে 100 পেয়ে যে র্যাঙ্ক করেছে, এবারে সে 80 পেয়ে সেই একই র্যাঙ্কে গেছে। তো সেই জন্য এগুলো প্রত্যেক বছরই ভ্যারি করে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন পেপার অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্ট সিনারিও, যেরকমটা এক্সামে সবাই পরীক্ষায় বসছে। তো সেই জায়গা থেকে আমি গভর্নমেন্ট কলেজের জন্য এইটা 62+ এখনো পর্যন্ত আমার প্রেডিকশন। তো অ্যান্সার কি বেরোলে আরেকটু এটা কিছু +-5 হতে পারে। বাকি দেখো ভালো ভালো যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেগুলোর জন্য যদি বলি, আমি কিন্তু রিজার্ভ ক্যাটাগরির জন্য বলছি না, মানে আমি আনরিজার্ভদের জন্যই এমনি বলছি, বা রিজার্ভ হলে তো আরও সেই মার্কসটা কমবে। তো কাট অফ কমবে এটা আশা করা যায়।
এবং আমি বলবো যে 40, অ্যাটলিস্ট 40, টোটালের বলছি 40 অ্যাটলিস্ট স্কোর যারা করেছো, সেটা নট অনলি গভর্নমেন্ট কলেজের কথা বলছি না, আমি যে কোনো ক্ষেত্রে একটা ভালো জায়গা সিকিওর করা, আলটিমেটলি প্লেসমেন্ট দরকার, শুধুমাত্র একটা কলেজ পাওয়া নয়, সেটা তুমি ভালো একটা প্রাইভেট কলেজের মধ্যেও তো টপ রয়েছে, তো সেখান থেকেও যদি পড়ে একটা ভালো প্লেসমেন্ট পাও, চাকরি পাও, সেটাই উদ্দেশ্য, শুধুমাত্র ডিগ্রি অর্জনটা নয়। তো সেই জায়গা থেকে 40 স্কোর করেছো, আমি আশা করছি লাস্ট অবধি কাউন্সেলিংয়ে একটা ঠিকঠাক জায়গা পেতে পারো। আর বাকি যারা 80-90 আছো ঠিক আছে, 70+ ঠিক আছে, আর 62+ যে কোনো গভর্নমেন্টের জন্য ঠিক আছে। 40 স্কোর করলে কোনো একটা কলেজ মোটামুটি ভালোভাবে পেয়ে যাওয়া উচিত, এটা আশা করছি। 40 to 45 একটা রেঞ্জ রাখা ভালো, আফটার অল প্রেডিকশানে একটা রেঞ্জ সবসময় থাকে, কিন্তু এবারে আমি একটুখানি বাড়িয়েই ধরো বললাম, কারণ কি কোয়েশ্চেন পেপারটা ওভারঅল শক্ত মনে হলেও তোমাদের কম্পিটিশান এই নিচের দিকের স্কোরের ক্ষেত্রে কিন্তু হবেই। কেন বলো তো? কারণ বেশি 100 স্কোর করছে, আরে সেইখানে স্টুডেন্ট সংখ্যা কম, কিন্তু 30, 40, 50 স্কোর করছে, সেখানে কিন্তু কম্পিটিশানটা একটু বেশি, ঠিক আছে? তো সেই জায়গায় ভ্যারি করে যায়, সেইখানেই দেখবে 1-2 নম্বরে অনেক স্টুডেন্ট ঢুকে গেছে, তো তখনই পিছিয়ে আসা, যে 1-2 নম্বর বেশি পেয়েছে সে অনেকটা এগিয়ে যাওয়া, এই ব্যাপারটা হয়। তো এটা লাস্ট অবধি আমার বক্তব্য। তোমাদের একটু চিন্তাটা দূর করতে পারলাম কিনা জানি না। আর যারা একদম হতাশ হয়ে পড়েছো, অনেকেই লিখছে 15 হয়েছে, 10 হয়েছে, 20 হয়েছে, আমি বলবো যে ওই 15-20তে কি হবে সেটা নিয়ে এখন না ভেবে নেক্সট যদি কোনো এক্সামের জন্য প্রিপারেশন করার থাকে, ফর্ম ফিল আপ করে থাকো, সেটাতে মনোনিবেশ করো। অফিসিয়াল অ্যান্সার কি আসুক, ফাইনাল চেক করে নেবে, আর তার সাথে খুব তাড়াতাড়ি তো বাকি প্রসেসগুলো হলে বুঝতে পারবে জায়গাটা কি হচ্ছে। মোটামুটি 50-এর ওপর যারা পেয়েছো তারা একটুখানি এটা নিয়ে এক্সপেক্ট করতে পারো। বাকি তো আমি বললামই এখানে যা বলার। ভালো থেকো, আগামী দিন ভালো হোক, আগামী যে পরীক্ষা আছে সেটার জন্য তৈরি হও, মন থেকে মন খারাপটাকে দূরে সরিয়ে রাখো। থ্যাংক ইউ।